স্বাগতম সবাইকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, এখন আমরা এই টপিকগুলো দেখব। টপিকগুলো হচ্ছে সিবি বলতে কি বোঝায়, সিপি বলতে কি বোঝায়, গামা বলতে কি বোঝায়, ডিগ্রিস অফ ফ্রিডমটা কি, এদের মধ্যে রিলেশনটা কি, তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, মোলার তাপ ধারণ ক্ষমতা, হিট ক্যাপাসিটি। এই বিভিন্ন ধরনের হিট ক্যাপাসিটির নাম বিভিন্ন ধরনের কেন, এদের আসলে রিলেশনটা কোথায়, পার্থক্যটা কোথায়, এই টপিকগুলো নিয়ে এই লেকচারটা। সো ফার্স্ট অফ অল দেখবো আমরা ঠান্ডা মাথায়। একদম প্রথমেই আমরা আলোচনা করব তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়, তারপরে যাব আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়, তারপর যাব মোলার তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়। ওকে, তাহলে চলে আসো, ব্যাপারটা শুরু করতে পারি আমরা। তাহলে আসো শুরু করছি। প্রথমে আসো তাপ ধারণ ক্ষমতা, খুবই সহজ একটা কনসেপ্ট। তাপ ধারণ ক্ষমতা নাম শুনে কি বোঝা যাচ্ছে? কে কেমন তাপ ধারণ করে রাখতে পারে, কে কেমন তাপ বা হিট এনার্জি ধারণ করে রাখতে পারে, হিট ক্যাপাসিটি বলতে পারি ইংলিশে, হিট ক্যাপাসিটি। আচ্ছা, ধরো কোন একটা বস্তু আছে আমার কাছে, এখন এই বস্তুকে আমরা তাপ দিচ্ছি। ধরো আমার কাছে এই ছোট্ট একটা বস্তু আছে, এই বস্তুকে আমরা হিট দিব, তাপ দিব। তো স্বাভাবিকভাবে যে কোনো বস্তুকে যদি হিট দাও, তাপ দাও, তাহলে যে কোনো বস্তুকে তাপ শক্তি দিলে তার তাপমাত্রা কি হবে? তার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে তাপ শক্তি দিলাম, তার তাপমাত্রা কি হবে? ইনক্রিজ করবে। সো আমরা লিখছি ব্যাপারটাকে, কোনো একটা বস্তুকে তাপ শক্তি দিলে তাপমাত্রা বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। আচ্ছা, তা আমরা বললাম মনে করো ডেল কিউ পরিমাণ তাপ শক্তি তাকে দেওয়া হয়েছে। কি পরিমাণ? ডেল কিউ পরিমাণ। ডেল কিউ পরিমাণ তাপ শক্তি বস্তুকে দেওয়ার পরে পরিমাপ করে দেখতে পাচ্ছি ডেল টি পরিমাণ তাপমাত্রা বেড়ে গেল, ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আগে টি1 ছিল, এখন টি2। তাহলে কতটুকু বাড়লো? ডেল টি পরিমাণ বৃদ্ধি পেল। আগে 10 কেলভিন ছিল, এখন 20 কেলভিন, তাহলে 10 কেলভিন বেড়ে গেল। কিসের কারণে? ডেল কিউ পরিমাণ তাপ তাকে সাপ্লাই দেওয়ার কারণে এই পরিমাণ ঘটনা ঘটল। আচ্ছা দেখো তো, এই যে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে কোন একটা বস্তুর কি দরকার? তাপ শক্তি দরকার। তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করতে চাও, মনে করো আমার বডি গরম করতে চাচ্ছি, আমার বডি গরম করার অর্থ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করা। আর তাপমাত্রা বৃদ্ধি করতে হলে কি দরকার? তাপ শক্তি দরকার। এই তাপ শক্তিটা ও কি করবে? ধারণ করে রাখবে, জমা রাখবে, কনজিউম করে রাখবে। তাহলে ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে বস্তু কি পরিমাণ ধারণ করে রাখে? তাপ, ডেল কিউ পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি না ব্যাপারটাকে, ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে, ইনক্রিজ করতে দরকার কত? কতটুকু তাপ দরকার? ডেল কিউ পরিমাণ দরকার। তাহলে কতটুকু তাপ দরকার? তাহলে ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে দরকার ডেল কিউ পরিমাণ তাপ। আচ্ছা, এটা দরকার বললাম না, কেন দরকার? ভাই এই তাপটা সে ধারণ করে রাখবে, ধারণ করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তো এক একটা বস্তু এক এক ধরনের তাপমাত্রা ধারণ করে রাখতে পারে। তা আমাকে এখন তুলনা করতে হবে, কম্পেয়ার করতে হবে কোন বস্তু কেমন তাপ ধারণ করে রাখতে পারে। তোমরা কমন সেন্স দিয়ে বলো। একটা লোহা, একটা প্লাস্টিক। লোহা বেশি তাপ ধারণ করে রাখবে না, প্লাস্টিক বেশি তাপ ধারণ করে রাখবে। তাহলে এক একটা বস্তুর তাপ ধারণ করে রাখার ব্যাপারটা এক এক রকম। আমাকে কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ার করার জন্য আমরা ডেল টি দিয়ে কম্পেয়ার করতে পারি না। কেন ডেল টি দিয়ে কম্পেয়ার করতে পারি না? কারণ ডেল টি বলতে বোঝাচ্ছে এক একটা বস্তুর এক এক ধরনের তাপমাত্রার পরিবর্তন হবে। সেটা লোহার তাপমাত্রা মনে করো 5, তুমি ডেল কিউ পরিমাণ তাপ শক্তি দিয়েছো, ডেল কিউ পরিমাণ তাপ শক্তি লোহাকেও দিয়েছি, প্লাস্টিককেও দিয়েছি। কারো 5 কেলভিন বাড়লো, কারো 10 কেলভিন বাড়লো। তার কার কত বেড়েছে এটা আসলে আমরা কি করতে পারি না, কম্পেয়ার করতে পারি না। তো যে কোনো জিনিসকে কম্পেয়ার করতে হলে তাকে 1 করে দিতে হবে। 1 করে দিলে আমরা আসলে কম্পেয়ার করতে পারবো। অর্থাৎ 1 এর জন্য কত হবে, 1 এর জন্য কত, এটাই হচ্ছে কম্পেয়ার করার একটা সহজ সিস্টেম। তা আমরা কম্পেয়ার করার জন্য তাপমাত্রার পার্থক্যটাকে 1 করে দিব। তাহলে ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে যদি ডেল কিউ পরিমাণ তাপ দরকার হয়, তাহলে 1 বৃদ্ধি করতে 1 কি হতে পারে? একক। একক দ্বারা কি বোঝাচ্ছি? যে কোনো ধরনের একক। একক দ্বারা বোঝাচ্ছি কেলভিন হতে পারে, একক দ্বারা বোঝাচ্ছি সেলসিয়াস হতে পারে, একক দ্বারা বোঝাচ্ছি ফারেনহাইট হতে পারে। তাহলে 1 কেলভিন বৃদ্ধি করতে অথবা 1 সেলসিয়াস বৃদ্ধি করতে অথবা 1 ফারেনহাইট বৃদ্ধি করতে তিনটাকে একসাথে একক বললাম, ইউনিট বললাম। তাহলে 1 ইউনিট তাপমাত্রা বৃদ্ধি করতে, তা আমি যদি 1 ইউনিট তাপমাত্রা ইনক্রিজ করতে চাই, 1 ইউনিট তাপমাত্রা বৃদ্ধি করতে চাই, কোন বস্তুর জন্য কেমন তাপের দরকার হবে? 1 ইউনিট তাপমাত্রা বৃদ্ধি করতে কোন বস্তুর জন্য
কোন বস্তুর জন্য কেমন তাপের দরকার হবে, কেমন, হাউ মাচ, কেমন তাপের দরকার হবে। তো এই তাপটা কেন দরকার, সে ধারণ করে রাখবে এই তাপটা, তাহলে কেমন তাপ সে ধারণ করে রাখবে, কেমন তাপ সে ধারণ করে রাখবে, ধারণ করে রাখবে, এই ব্যাপারটাকে বলছি তাপ ধারণ ক্ষমতা। সো তাপ ধারণ ক্ষমতা কি, তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি কি, তাপ ধারণ ক্ষমতা বা হিট ক্যাপাসিটি হচ্ছে কম্পেয়ার করার জন্য ডেল কিউকে 1 করে দিলাম, সবাই 1, তাহলে কম্পেয়ার করতে পারবো। তাহলে 1 ইউনিট, ইউনিট মিন্স ক্যালভিন হতে পারে, সেলসিয়াস হতে পারে, ফারেনহাইট হতে পারে। তাহলে 1 ইউনিট তাপমাত্রা বৃদ্ধি করতে কোনো বস্তুর জন্য কেমন তাপের দরকার, এ তাপ সে কেন দরকার, কি করবে তাপ দিয়ে, সে ধারণ করে রাখবে ব্যাপারটা। তাহলে 1 ইউনিট তাপমাত্রা বৃদ্ধি করতে, টেম্পারেচার ইনক্রিজ করতে কে কেমন তাপ ধারণ করে রাখে, সেটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এক একটা বস্তু এক এক ধরনের তাপ ধারণ করে রাখবে। তা আমরা কিভাবে সেটা বের করতে পারি, কিভাবে এই ব্যাপারটা বের করতে পারি, কে কেমন তাপ ধারণ করে রাখবে, এই ব্যাপারটাকে আমরা কিভাবে বের করতে পারি। দেখো এই ব্যাপারটাকে আমরা বের করতে পারি এভাবে, এই যে, তাহলে ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে দরকার ডেল কিউ পরিমাণ তাপ, একক তাপমাত্রা বৃদ্ধি করতে দরকার, তাহলে কত হবে, ডেল টি এর জন্য যদি ডেল কিউ হয় তাহলে একের জন্য কত, ঐকিক নিয়মে ডেল কিউ বাই ডেল টি, ডেল টি এর জন্য ডেল কিউ, একের জন্য ডেল কিউ বাই ডেল টি, ঐকিক নিয়মে এই পরিমাণ তাপ দরকার, তাপ দরকার। তা আমরা বলেছি এক একক বৃদ্ধি করতে যে তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের দরকার সেটাই তাপ ধারণ ক্ষমতা। অ্যাকর্ডিং টু মাই ডেফিনেশন এটাই হবে তাপ ধারণ ক্ষমতা, ইংলিশে হিট ক্যাপাসিটি। সো হোয়াট ইজ হিট ক্যাপাসিটি? হিট ক্যাপাসিটি ইজ নাথিং বাট ডেল কিউ বাই ডেল টি। হিট ক্যাপাসিটি ইজ নাথিং বাট 1 ইউনিট টেম্পারেচার ইনক্রিজ করতে, তাপমাত্রা বৃদ্ধি করতে কে কেমন, কোন বস্তু কেমন তাপ ধারণ করে রাখে, একমাত্র 1 ইউনিট বৃদ্ধি করব, এতে কে কেমন ধারণ করে রাখে। 1 ইউনিট কেন, কম্পেয়ার করার জন্য। তাহলে 1 ইউনিট বৃদ্ধি করতে কে কেমন তাপ ধারণ করে রাখে সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। বাট অ্যালাস, দুঃখের বিষয় হচ্ছে কি, দেখো দুঃখের বিষয় হচ্ছে তাপ ধারণ ক্ষমতাটা 2 ধরনের। তাপ ধারণ ক্ষমতা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে পরম তাপ ধারণ ক্ষমতা, আরেকটা হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। তো পরম তাপ ধারণ ক্ষমতা কিন্তু আমরা বের করতে পারি না, আমরা আগেই বলেছি থার্মোডাইনামিক্সে সব কিছু আপেক্ষিক অথবা পরিবর্তন, আমরা কিন্তু পরম জিনিসটা বের করতে পারি না। সো পরম তাপ ধারণ ক্ষমতা এই কনসেপ্টটা আমাদের নাই, আউট অফ কনসেপ্ট। আমরা বেসিক্যালি আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাটা নিয়ে কাজ করে থাকি, তাই তাপ ধারণ ক্ষমতা আমরা পড়ি না, কারণ তাপ ধারণ ক্ষমতা পড়ে লাভ নাই। আমরা বেসিক্যালি শুধুমাত্র আপেক্ষিক নিয়ে কাজ করে থাকি। সো আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা আমরা ইউজ করে থাকি। তাহলে আমাদেরকে এখন কোন কনসেপ্টে যেতে হবে? আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার মধ্যে চলে যেতে হবে। তাপ ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা শেষ, এটা নিয়ে খুব বেশি আলোচনা আমাদের নাই। আমাদের মেইনলি আমরা কাজ করি কোনটা নিয়ে? আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা নিয়ে আমরা কাজ করে থাকি, পরম নিয়ে কোনো কাজ করি না। সো তাপ ধারণ ক্ষমতা নিয়ে আমরা কাজ করি না। সো এখন আমরা চলে যাব আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতায়, কিন্তু তার আগে আমাকে তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে স্পষ্ট আইডিয়া রাখতে হবে, আদারওয়াইজ আমি আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বুঝতে পারবো না। কারণ আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এই কনসেপ্ট আসছে তাপ ধারণ ক্ষমতা থেকে। সো ইউ হ্যাভ টু বেসিক আইডিয়া অ্যাবাউট তাপ ধারণ ক্ষমতা, হিট ক্যাপাসিটি। তো আরেকবার রিভিউ দিই, হিট ক্যাপাসিটি কি? ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে যদি ডেল কিউ দরকার হয়, ডেল টি পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করতে যদি তোমাকে ডেল কিউ পরিমাণ হিট দিতে হয়, তাহলে 1 ইউনিট যদি তুমি ইনক্রিজ করতে চাও তোমাকে কেমন হিট দিতে হবে, এই কেমন হিট দিতে হবে এই ব্যাপারটাকে, 1 ইউনিট ইনক্রিজ করতে কেমন হিট দিতে হবে এই ব্যাপারটাকে আমরা বলি তাপ ধারণ ক্ষমতা, হিট ক্যাপাসিটি। এবং তাহলে ডেল টি এর জন্য যদি ডেল কিউ হয়, একের জন্য ডেল কিউ বাই ডেল টি। এবার চলে যাব আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতায়। সো চলে আসো, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। ওকে, সো আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাটা দেখো, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা।
কেন এটাকে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলা হয় সেটাও তো আগে বুঝতে হবে। কেন আমরা এই ব্যাপারটাকে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলছি সে ব্যাপারটাও তো বুঝতে হবে। তাহলে চলে আসো আপেক্ষিক কেন বলছি সে ব্যাপারটা। ফিজিক্সে দুটো ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড হচ্ছে স্পেসিফিক, আরেকটা ওয়ার্ড হচ্ছে রিলেটিভ। দুইটারই বাংলা মিনিং সেম, দুইটারই বাংলা মিনিং হচ্ছে আপেক্ষিক, বাট ইংলিশ মিনিং হচ্ছে স্পেসিফিক এবং হচ্ছে রিলেটিভ। তো এটা হচ্ছে বাংলার দুর্বলতা এবং ইংলিশের সবলতা। ইংলিশ দুটি টার্ম দিয়ে এই ব্যাপারটা ভালো মতো বোঝা যায়, কিন্তু বাংলার দুর্বলতা থাকার কারণে বাংলা আলাদাভাবে দুইটা টার্ম নাই তাদের জন্য। বাংলায় তাদেরকে একটা টার্ম দিয়ে বোঝানো হয়, কিন্তু ইংলিশের সবলতার কারণে তাকে দুইটা টার্ম দিয়ে বোঝানো যায়। সো আমরা বাংলাতে যেহেতু দুর্বলতা আছে তাই ইংলিশ দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝাবো। আপেক্ষিকের দুইটা মিনিং আছে, একটা স্পেসিফিক মিনিং আর একটা হচ্ছে রিলেটিভ মিনিং। এরকম ইংলিশের কিছু দুর্বলতা আছে, যেমন আমরা মহাকর্ষ বলকে বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, অভিকর্ষ বলকে বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, বাট মহাকর্ষ এবং অভিকর্ষ এক না। সো এটা বাংলার সবলতা, ইংলিশের দুর্বলতা। তো ভাষার বৈচিত্র্য আছে, দুর্বলতা আছে, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। সো দেখো আপেক্ষিক এই ওয়ার্ডটার ইংলিশ মিনিং হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা হচ্ছে রিলেটিভ। কখনো কখনো আপেক্ষিককে আমরা বলি রিলেটিভ, কখনো কখনো আপেক্ষিককে আমরা বলি স্পেসিফিক। যেমন ফর এক্সাম্পল এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলবো আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাকে ইংলিশে কি বলবো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এখানে কিন্তু আমরা কি বলবো না, রিলেটিভ হিট ক্যাপাসিটি বলবো না। আমরা বলি না এখানে রিলেটিভ হিট ক্যাপাসিটি, এটা হারাম। এক্ষেত্রে রিলেটিভ হিট ক্যাপাসিটি কোথাও বলা নাই, লেখা আছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আবার যখন আমরা আপেক্ষিক বেগ নিয়ে কথা বলি রিলেটিভ ভ্যালোসিটি বলি, স্পেসিফিক ভ্যালোসিটি আমরা বলি না, রাইট? সো দেখো দুটা জিনিস, একটা হচ্ছে স্পেসিফিক আর একটা হচ্ছে রিলেটিভ। আপেক্ষিক শব্দের দুইটা মিনিং আছে, কখনো সে স্পেসিফিক মিনিং হিসেবে ব্যবহৃত হয়, কখনো সে রিলেটিভ মিনিং হিসেবে ব্যবহৃত হয়। সো আমাকে বুঝতে হবে স্পেসিফিক কখন ব্যবহার করব, রিলেটিভ কখন ব্যবহার করব। আচ্ছা, যখন একজনের সাপেক্ষে আরেকজনের, একজনের সাপেক্ষে আরেকজন চিন্তা করব, সাপেক্ষ। যখন সাপেক্ষ চিন্তা করব, সাপেক্ষ চিন্তা করব উইথ রেসপেক্ট টু আদার্স, এই ব্যাপারটা যখন চলে আসবে, উইথ রেসপেক্ট টু আদার্স, অন্যের সাপেক্ষে, এই ব্যাপারটা যখন চলে আসবে, সাপেক্ষ ব্যাপারটা যখন চলে আসবে তখন সেটা রিলেটিভ হবে, তখন সেটা রিলেটিভ হয়ে যাবে, রিলেটিভ নট রিয়েল, রিলেটিভ, সে ব্যাপারটা হয়ে যাবে রিলেটিভ। আচ্ছা, আর স্পেসিফিক বলতে, স্পেসিফিক বলতে কোনো কিছুর মানকে স্পেসিফিক করে তুলনা করা বা ফিক্স করে তুলনা করা। এটাকে আমরা বলছি স্পেসিফিক। তাহলে কোনো কিছুর মানকে স্পেসিফিক বা ফিক্স করে দিয়ে তারপর সেটাকে তুলনা করব, কম্পেয়ার করব। তাহলে কোনো কিছুর মানকে যদি ফিক্স অথবা স্পেসিফিক করে দিয়ে তুলনা করা হয় সেটাও আপেক্ষিক হবে, কিন্তু সেটাকে স্পেসিফিক বলবো। আর কোনো কিছুর সাপেক্ষে বা রেসপেক্টে যদি কোনো কিছু চিন্তা করি সেটা রিলেটিভ হবে। যেমন ফর এক্সাম্পল আমরা যখন চিন্তা করি একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ির বেগ, অথবা গাছের সাপেক্ষে তোমার বেগ, অথবা আকাশে প্লেনের সাপেক্ষে তোমার বেগ, অথবা রকেটের সাপেক্ষে তোমার বেগ, অথবা পৃথিবীর সাপেক্ষে রকেটের বেগ, এরকম একজনের সাপেক্ষে যখন আরেকজনের ব্যাপারগুলো চিন্তা করব তখন সেটা হবে রিলেটিভ। আর যখন কোনো কম্প্যারিজনে কাউকে একদম ফিক্স করে দিব, এই জিনিসটা ফিক্স, তখন সেটাকে বলবো স্পেসিফিক। তো ব্যাপারটা আমরা দেখাই তোমাদেরকে কেন এখানে স্পেসিফিক ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। সো ব্যাপারটা দেখো, স্পেসিফিকের ফায়দাটা কি। ওকে, আমরা একটু আগেই তাপ ধারণ ক্ষমতা পড়েছি। সো এক একটা বস্তুর তাপ ধারণ ক্ষমতা এক এক রকম। এখন মনে করো সেম একটা লোহা নিলাম 10 কেজি ভরের, সেম আরেকটা লোহা নিলাম 2 কেজি ভরের। দেখা গেল সেম পরিমাণ তাপশক্তি সাপ্লাই দিয়েছি, সেম পরিমাণ তাপশক্তি সাপ্লাই দিয়েছি, বাট সেম পরিমাণ তাপমাত্রা ইনক্রিজ হয় নাই। এটার হয়েছে ডেল্টি 1 আর এটার হয়েছে ডেল্টি 2, যেখানে ডেল্টি 1 নট ইকুয়াল টু ডেল্টি 2। এটা ডেল্টি 1 পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা, আর এটার টেম্পারেচার ডেল্টি 2 পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বাট দুটা এক নয়। অথচ কথা ছিল সেম উপাদান, সেম বস্তু, সেম এলিমেন্ট, সেম পরিমাণ যদি তাপশক্তি দাও সেম পরিমাণ তাপমাত্রা ইনক্রিজ হবে, কিন্তু দেখা যাচ্ছে হয়নি।
আরে বস্তু তো সেম, লোহা লোহা, দিলামও সেম তাপ, তাহলে একে ওই পরিমাণ তাপমাত্রা বাড়ার কথা না, কিন্তু হয় নাই। কেন কেন? কারণ ব্যাপার আছে। কি ব্যাপার? এটা 10 কেজি আর এটা 2 কেজি। ব্যাপারটা হচ্ছে এখানে একটা 2 কেজি, একটা 10 কেজি। সো এখানে ম্যাস ইজ এ ফ্যাক্টর। বস্তু কত বড় বা কত ছোট ইজ এ ফ্যাক্টর। 2 কেজির বস্তু, এর মধ্যে অনুসংখ্যা কম, 2 কেজির বস্তুর মধ্যে অনুসংখ্যাটা কম, পার্টিকেলসের নাম্বারটা কম, অণু কম। 10 কেজি বস্তুর মধ্যে অনেকগুলো অণু আছে। সো পার্টিকেলস ইজ এ ফ্যাক্টর এখানে। সো ভর ইজ এ ফ্যাক্টর, ম্যাস ইজ এ ফ্যাক্টর। কাজে আমাকে ম্যাস নিয়ে চিন্তা করতে হবে। তাহলে শুধুমাত্র তাপধারণ ক্ষমতা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। শুধুমাত্র তাপধারণ ক্ষমতা চিন্তা করলে হবে না। তাপধারণ ক্ষমতা কী ছিল? ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে ডেল কিউ পরিমাণ তাপের দরকার হলে একক পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে কেমন তাপের দরকার হবে? তাহলে তাপমাত্রার সাথে তাপের সম্পর্ক নিলেই হবে না। তাপমাত্রার সাথে তাপের সম্পর্ক নিলেই হবে না। দেয়ার ইজ অ্যানাদার ফ্যাক্টর অ্যান্ড দ্যাট ইজ ম্যাস। ভর নিতে হবে, ভর। ভরের মধ্য দিয়ে অনেক কিছু লুকিয়ে আছে। সো ভরটাও একটা ফ্যাক্টর, ভর নিতে হবে। সো কোনো একটা বস্তুর ভর যখন কাউন্ট করব, দেখো আমরা ভর নিয়ে চিন্তা করব এবার। সো আমরা আরেকটা বিষয়কে ইনক্লুড করলাম, সেটা হচ্ছে ভর, ম্যাস। সো ম্যাসকে যখন ইনক্লুড করব তখন ব্যাপারটা কি আসে দেখো, এম ভরের বস্তু, তার মানে এম ভরের বডির তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধি করতে ডেল কিউ পরিমাণ তাপের দরকার। আচ্ছা, আমি একটু মার্ক করে দিব, এম ভরের বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধি করতে ডেল কিউ পরিমাণ তাপের দরকার। এখন যদি তোমাকে প্রশ্ন করি, একক ভরের বস্তু, ভরটাকে 1 করে দিলাম ফর কম্প্যারিজন, তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে দরকার হবে ডেল কিউ ঐকিক নিয়মে, নিচে ডেল টি এবং হচ্ছে এম, এম চলে আসবে নিচে। আমরা যদি আরেকটু সুন্দর করে লিখি, এম ডেল টি তাপের দরকার হবে। কাকে ফিক্স করে দিয়েছি? ভরকে ফিক্স করে দিয়েছি। এ ভর, ভর ছিল একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরকে দিয়ে কম্পেয়ার করছিলাম। তো কম্পেয়ার করার সময়, তুলনা করার সময়, কম্পেয়ার করার সময় ভর নামক ফ্যাক্টরকে কম্পেয়ার করার সময় ম্যাস ইজ ইকুয়াল টু 1 করে দিয়েছি, একক করে দিয়েছি। ভরের মান একক ধরেছি, একক। ভরের মান একক ধরার কারণ হচ্ছে ভরকে ফিক্স করে দেওয়া, যাতে তুলনা করতে সুবিধা হয়, কম্পেয়ার করতে সুবিধা হয়। তো ভরকে যখন ফিক্স করে আমরা তুলনাটা করব, ভরকে যখন ফিক্স করে দুইটা বস্তু তুলনা করব, দেখো এই যে একটা 10 কেজি ভরের লোহা আর একটা 2 কেজি ভরের লোহা। একটা 10 কেজি লোহা, একটা 2 কেজি লোহা, একটা 10 কেজি লোহা, একটা 2 কেজি লোহা। আমি যখন এদেরকে ফিক্স করে দিব এমটাকে, তখন আমি বলবো 10 কেজির জন্য যদি আমার তাপ দরকার হয় 100 জুল, তাহলে 1 কেজির জন্য কত? 2 কেজির জন্য যদি আমার তাপ দরকার হয় 20 জুল, তাহলে 1 কেজির জন্য কত? তা আমরা এভাবে প্রতি কেজির জন্য ব্যাপারটাকে চিন্তা করছি। তার মানে ভরটাকে প্রতি কেজি ধরে নিয়েছে, 1 কেজি ধরে আমরা ব্যাপারটা চিন্তা করছি। সো যখন কোনো কিছুকে ফিক্স করে কম্পেয়ার করা হবে, এখানে ম্যাসকে 1 ধরে, তার মানে ভরটাকে ফিক্স করে কম্পেয়ার করছি। এরকম যদি ফিক্স করে কোনো কিছু কম্পেয়ার করা হয়, সেটাকে আমরা বলি স্পেসিফিক। কোনো কিছুকে ফিক্স করে কম্পেয়ার করা হলে স্পেসিফিক। আর যেহেতু এটা হিটকে সে কী করছে, কনজিউম করছে অথবা ধরে রাখছে, সো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। কিন্তু দুঃখের বিষয়, বাংলা এটাকে বলা হয় আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। এই আপেক্ষিক ওয়ার্ডটা দ্বারা তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও, ভাইয়া আপেক্ষিক শব্দটা তো রিলেটিভ। এই ওয়ার্ডটা তো আমরা পড়েছিলাম গতিবিদ্যায়, একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ির বেগ, একটা গাড়ির রেসপেক্ট আর একটা গাড়ির বেগ। এখানে আবার আপেক্ষিক আসলো কোথায় থেকে? আমরা তো আপেক্ষিক পড়েছি এই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে, আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিতে। এখানে আবার আপেক্ষিক আসলো কোথায় থেকে? এখানে কার সাপেক্ষে কার? এখানে তো আপেক্ষিক আসার বিষয় না ভাইয়া। সো এই আপেক্ষিক আর ওই আপেক্ষিক এক না। এখানের আপেক্ষিকটা স্পেসিফিক বোঝায়, আর স্পেসিফিক মানে কাউকে স্পেসিফিক করে কম্পেয়ার করা। দিস ইজ কল স্পেসিফিক। অ্যান্ড বাংলায় দুর্বলতার কারণে এটাকে আপেক্ষিক বলা হচ্ছে। বুঝতে পেরেছ? সেটা হবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই ব্যাপারগুলো বুঝতে হবে তোমাদেরকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ব্যাপারগুলো বুঝতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। ওকে,
আচ্ছা, সো আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বুঝতে পারলাম। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি, এটাকে বলা হবে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। ওকে, এবার চলে যাব মোলার তাপ ধারণ ক্ষমতায়। আচ্ছা, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাকে এস দ্বারা প্রকাশ করে থাকি। এস স্পেসিফিক থেকে বেসিক্যালি এটা আসছে, স্পেসিফিক থেকে এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইজ ইকুয়াল টু ডেল কিউ এম ডেল টি। তো এই সূত্রটা কিন্তু দরকার, ভবিষ্যতে অনেকগুলো ম্যাথ আছে যেই ম্যাথে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। সো আমি একটু করে তোমাদেরকে ফর্মুলাটা আরেকবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। তাহলে বলো তো কেন আপেক্ষিক শব্দটা ব্যবহার করেছি? ভাই ভরকে ফিক্স করে দিচ্ছি, স্পেসিফিক করে দিচ্ছি। ভরকে স্পেসিফিক করে দেওয়ার কারণে এই শব্দটা আমরা ব্যবহার করছি। এখানে ভর একটা ফ্যাক্টর, ওই ফ্যাক্টরকে স্পেসিফিক করে দেওয়ার কারণে। ঠিক আছে, ওকে। অনেকেই বলতে পারে ভাইয়া ডেল কিউকেও তো এখানে ফিক্স করে দিয়েছি, তো এটা কি কোনো ফ্যাক্টর না? না, এটা আসলে আমরা ফ্যাক্টর হিসেবে নিই নাই। ডেল কিউ তো আসছে, ওই যে বললামই, তাপমাত্রা ডেল কিউ পরিমাণ বাড়াতে ডেল টি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে, এই পরিমাণ তাপ বাড়াতে এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে। এটাকে আমরা ফ্যাক্টর হিসেবে নিই নাই, এটাকে আমরা জাস্ট নর্মাল ক্যালকুলেশনের জন্য একক হিসেবে ধরেছি। এখানে ফ্যাক্টর হচ্ছে ভর, ফ্যাক্টরকে একক করতে হবে। কোনো একটা ফ্যাক্টর যার উপর সে ডিপেন্ড করে, ভরের উপর সে ডিপেন্ড করে, এখানে বুঝতে হবে তোমাকে কাকে এক করলে স্পেসিফিক বলবো। যাদের উপর সে ডিপেন্ড করবে ওই ধরনের ফ্যাক্টরগুলোকে ওয়ান করে দিলে তখন আমরা স্পেসিফিক বলবো। অনেকে বলতে পারে তাপমাত্রাকে তো একক ধরছেন, এটার জন্য কেন স্পেসিফিক বলেন নাই? এটা তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ভর, তাকে একক করে কম্পেয়ার করছি। ওকে, সো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। যদি আমরা ডেল কিউ সমান জিজ্ঞেস করি তাহলে ডেল কিউ সমান হবে এম, এরপর এই যে ডেল কিউ সমান জিজ্ঞেস করলে এটাকে এ পাশে গুণ করে দিব, তাহলে এম এস ডেল টি। এটা হবে ফর্মুলা, ডেল কিউ সমান এম এস ডেল টি। ওকে, সো এবার আসো আপেক্ষিক সুপ্ত তাপ। আপেক্ষিক মানে স্পেসিফিক, সুপ্ত মানে ল্যাটেন্ট, তাপ মানে হিট। স্পেসিফিক, ল্যাটেন্ট, হিট, আপেক্ষিক সুপ্ত তাপ। তো আপেক্ষিক সুপ্ত তাপ জিনিসটা কি? চলো আমরা একটু দেখি আপেক্ষিক সুপ্ত তাপ জিনিসটা কি এটা। ওকে, আসো তাহলে আপেক্ষিক সুপ্ত তাপ জিনিসটা হচ্ছে, ধরো আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস আছে, এখন এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার হবে। তো আইসের স্ট্রাকচার এবং ওয়াটারের স্ট্রাকচার কি নয়? এক নয়। আইসের স্ট্রাকচার হচ্ছে হেক্সাগোনাল, এই যে আইসের স্ট্রাকচার, আর ওয়াটারের স্ট্রাকচার হচ্ছে লিকুইড। ওয়াটারটা জাস্ট হচ্ছে লিকুইড বন্ডেড থাকে, এই যে এটা হচ্ছে ওয়াটার স্ট্রাকচার, লিকুইড বন্ডেড থাকে। তাহলে আইসের স্ট্রাকচার এবং ওয়াটারের স্ট্রাকচার কি নয়? সেম নয়। তাহলে এই যে আইসের যে স্ট্রাকচার এবং এখানে যে বন্ডিংস, ওয়াটারের যে স্ট্রাকচার এবং ওয়াটারের যে বন্ডিংস, দুটা কিন্তু সেম নয়। বন্ডিং এন্ড স্ট্রাকচার সেম নয়। তাহলে এই বন্ডিংগুলো ভেঙে নতুন করে বন্ড ফরমেশন হবে। তাহলে এখানে বন্ডিংগুলো ব্রেক হবে আর এখানে ফরমেশন হবে, বন্ধন ভাঙবে এবং বন্ধন গঠন হবে। এই যে স্ট্রাকচার চেঞ্জ হওয়া বা বন্ধন ব্রেক থেকে বন্ধন ফরমেশন হওয়া, বন্ড ব্রেক ইন বন্ড ফরমেশন হওয়া, স্ট্রাকচার চেঞ্জ হওয়া, এর জন্য একটা তাকে তাপ দিতে হয়। আমরা যদি তাকে হিট দিই তাহলে বন্ডটা কি হবে? ব্রেক হয়ে নিউ একটা বন্ড ফরমেশন হবে। এই যে বন্ড ব্রেকিং অ্যান্ড নিউ বন্ড ফরমেশনের মধ্য দিয়ে স্ট্রাকচারের চেঞ্জ ঘটানোর জন্য যেই তাপ তাকে দিই সেটাকে বলা হচ্ছে সুপ্ত তাপ। এক্সাক্ট ডেফিনেশন হচ্ছে এটা। তাহলে স্ট্রাকচারে চেঞ্জ করার জন্য যে তাপটা দিই সেটাকে বলি সুপ্ত তাপ। তো স্ট্রাকচার চেঞ্জ হওয়ার অর্থ কি? স্ট্রাকচার চেঞ্জ হওয়ার অর্থ অবস্থার পরিবর্তন হওয়া। যখন একটা বস্তুর স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে তখন তার অবস্থা পরিবর্তিত হয়ে যাবে। সে কঠিন থাকলে তরল হবে, তরল থাকলে গ্যাসীয় হবে, অথবা তরল থাকলে কঠিন হবে। তার মানে তার যে স্টেট, সে স্টেটটা কী হবে? চেঞ্জ হবে। তাহলে আমরা আমাদের কেতাবি ডেফিনেশন যদি দিতে চাই সেটা হচ্ছে, যেই তাপ সাপ্লাই দিলে, যেই তাপ আমরা সাপ্লাই দেওয়ার ফলে, তাহলে দেখো যে তাপ শক্তি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, অবস্থার পরিবর্তন ঘটায়, এটা কেতাবি সংজ্ঞা। অবস্থার পরিবর্তন ঘটায়, স্টেটের চেঞ্জ করে, স্টেটের সে কি করে? চেঞ্জ করে। তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, তাকে আমরা কি বলি? সুপ্ত তাপ বলি, ল্যাটেন্ট হিট বলি। এবং এটা কেতাবি সংজ্ঞা, বাট কেতাবি সংজ্ঞা ইজ নট এনাফ ফর আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট বা দিস কনসেপ্ট। তাহলে কেতাবি সংজ্ঞাটা কি নয়? এনাফ নয়। বেসিক্যালি অবস্থার পরিবর্তন না বলে আমরা এখানে কি বলবো? অবস্থার পরিবর্তন না বলে স্ট্রাকচারের চেঞ্জ বলবো।
অবস্থার পরিবর্তন কিসের থ্রুতে হয়? তার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় বলে। আর স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়? বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড ফরমেশনের মধ্য দিয়ে এই ঘটনাটা ঘটে। এর জন্য তাকে একটা তাপ শক্তি কী করতে হয়? সাপ্লাই দিতে হয়। তাহলে আমরা চিন্তা করলাম যে বরফটাকে গলাতে, বরফ গলে কি হবে? পানি হবে। তাহলে আমি কথাটাকে লিখি, কথাটাকে আমি লিখতে পারি বরফ গলিয়ে পানি করব। হ্যাঁ, বরফ গলিয়ে পানি করতে সুপ্ত তাপ মনে করো দরকার ডেল কিউ। তো এটাকে আমরা আপেক্ষিক বলবো না, এটাকে জাস্ট সুপ্ত তাপ বলবো, কারণ বরফ গলে এটা করতে সুপ্ত তাপ। তো আপেক্ষিক শব্দটা কখন বলবো? যদি আমরা এম নিয়ে আসি, যদি আমরা এখানে এম কেজি নিয়ে আসি, এম কেজি বরফকে গলিয়ে পানি করতে সুপ্ত তাপ দরকার ডেল কিউ। এখন আমরা নিয়ে আসলাম এমকে, তারপর আমরা বললাম একক কেজি, এক একক বা একক কেজি বলতে পারো, একক কেজি বা 1 কেজি বলতে পারো। তার মানে 1 কেজি বরফকে গলিয়ে পানিতে পরিণত করতে যে সুপ্ততাপ দরকার ডেল কিউ বাই এম, এটাকে বলবো আমরা আপেক্ষিক সুপ্ততাপ। তার মানে কোনটাকে আপেক্ষিক সুপ্ততাপ বলবো আর কোনটা থেকে শুধু সুপ্ততাপ বলবো? ডেল কিউটাকে বলবো শুধু সুপ্ততাপ, আর এম দিয়ে ভাগ করে দিলে, এমকে 1 ধরলে, এমকে ফিক্স করে দিলে, তাহলে সেটাকে বলবো স্পেসিফিক আপেক্ষিক সুপ্ততাপ। তার মানে আমরা ফাইনালি আপেক্ষিক সুপ্ততাপ সমান পাচ্ছি। সো দেখো, আপেক্ষিক সুপ্ততাপ সমান আমরা কি পাচ্ছি? ডেল কিউ বাই এম পাচ্ছি। এটা কিসের আপেক্ষিক সুপ্ততাপ? বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। এই বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ হওয়ার কারণে এটাকে বেসিক্যালি বলা হচ্ছে, এটাকে একটা সুন্দর নাম দিয়ে ডাকা হয়, আমি সেটা দেখাচ্ছি। সো আমার তো এ পাশে আসলে জায়গা নাই, এটাই মুছে দিচ্ছি। সো এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হওয়া দরকার তোমাদের। প্রত্যেকটা জিনিস আমরা ক্লিয়ারভাবে পড়লে ভবিষ্যতে যে কোনো মুহূর্তে কাজে দিবে ব্যাপারগুলো। সো একটা হচ্ছে বরফ গলে যাবে। সো বরফ গলনের আপেক্ষিক, কেন আপেক্ষিক? ভরটাকে ফিক্স করে দেওয়ার কারণে সুপ্ত তাপ বলছি। এই যে ইংলিশে যদি বলি বরফ গলনের, তার মানে বরফ গলে যাবে, মেল্টিং আইস। তো এটাকে আমরা বলতে পারি ফিউশন। তাহলে আপেক্ষিক সুপ্ত তাপ মানে ল্যাটেন্ট হিট, স্পেসিফিক আপেক্ষিক ল্যাটেন্ট সুপ্ত হিট অফ আইস মেল্টিং। মেল্টিং না বলে মেল্টিং একটা সিনোনিম ইউজ করতে পারি ফিউশন। ফিউশন মানে গলে যাওয়া, ফিউজ হয়ে যাওয়া। আমরা যখন বলি একটা কারেন্টের তার ফিউজ হয়ে গিয়েছে, তার মানে তার ফিউশন ঘটেছে, গলে গিয়েছে সে, মেল্টিং। সো আইস মেল্টিং বা আইস ফিউশন কিসের? স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ আইস মেল্টিং অথবা আইস ফিউশন, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ আইস মেল্টিং অথবা ফিউশন। তো এই যে এটাকে আমরা বেসিক্যালি এল দিয়ে প্রকাশ করি। এল মানে ল্যাটেন্ট, আর ফিউশনের এফ, এফ মানে হচ্ছে এফ। তাহলে এল আসছে ল্যাটেন্ট থেকে, ল্যাটেন্ট মানে সুপ্ততাপ, কিসের? ফিউশনের সুপ্ততাপ। তাহলে এই দুটা প্রতীক কেন নিয়েছি? কারণ এখানে মূল বিষয় হচ্ছে সুপ্ত, আর এখানে মূল বিষয় হচ্ছে গলন। কার তাপ? সুপ্ত তাপ। কিসের? গলনের। এই দুটা হচ্ছে এখানে মূল বিষয়। একটা হচ্ছে গলবে নাকি বাষ্পে পরিণত হবে, তার মানে গলবে, বাষ্পে পরিণত হবে না, তার মানে গলনটা এখানে মূল বিষয়। আর হচ্ছে কি তাপ? সুপ্ত তাপ। তাই আমরা এল নিয়েছি, ছোট করে এফ নিয়েছি, এলএফ। তার মানে বরফ গলন আপেক্ষিক সুপ্ততাপকে এলএফ দিয়ে প্রকাশ করি। এলএফ সমান হচ্ছে ডেল কিউ বাই এম। তো পরবর্তীতে যদি আমরা এটাকে বিস্তারিত লিখি, তাহলে ডেল কিউ সমান পাচ্ছি এম এলএফ। তো এই ফর্মুলাটা এখান থেকে এসেছে, সুপ্ততাপের ফর্মুলা ডেল কিউ সমান এম এলএফ। কোথায় থেকে এসেছে? ডেল কিউ বাই এম থেকে এটা এসেছে। সো ডেল কিউ সমান এম এলএফ। এলএফ কেন? স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ আইস ফিউশন। তো ফিউশনের এফ আর ল্যাটেন্ট। আচ্ছা, এরপরে অনুরূপভাবে আমরা যদি গলন না নিয়ে আমরা যদি কি নিই? বাষ্পীভবন নিই। বাষ্পীভবন হতে পারে, পানি বাষ্পে পরিণত হবে। সো পানির বাষ্পীভবনের, অর্থাৎ সে বাষ্পে পরিণত হবে, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ আমরা নিচ্ছি। আপেক্ষিক সুপ্ততাপ যদি আমরা নিই তাহলে কত আসবে সেটা? বাষ্পীভবনের, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তার মানে দেখো ওই আবার আগের মতো, বাষ্পীভবনকে আমরা কি বলি ইংলিশে? বাষ্পীভবনকে আমরা বলি ভ্যাপারাইজেশন। সো ভ্যাপারাইজেশন। আর কি নিব? স্পেসিফিক ল্যাটেন্ট হিট নিব। স্পেসিফিক ল্যাটেন্ট হিট কিসের? অফ ভ্যাপারাইজেশন। এই ল্যাটেন্ট থেকে আসবে এল,
আর ভ্যাপারাইজেশন থেকে আসবে ভি, তার মানে এলভি, তার মানে স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন মানে এলভি, তাই এটাকে আমরা এলভি দিয়ে প্রকাশ করে থাকি। সো এলভি ইজ ইকুয়াল টু অলসো ডেল কিউ বাই এম, পরবর্তীতে ডেল কিউ সমান লিখবো এম এলভি। এখান থেকে আসছে বাষ্পীভবনের সুপ্ত তাপটা। তো এগুলো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়, বাট আমাদের বইপত্র এগুলোকে কখনোই কোনো এই যাবৎকালে কখনোই এগুলো ক্লিয়ার করে নাই, কোনো টিচারও এগুলো এত ভেঙে ভেঙে দেখায় নাই। সবাই শুধু বলে সুপ্ত তাপ মানে এম এল এফ, সবাই শুধু বলে সুপ্ত তাপ মানে এম এল ভি। কেন রে ভাই, একটু ক্লিয়ার করতে হবে এত ব্যাপারগুলো। ওকে, সো সুপ্ত তাপের ব্যাপার দেখলাম আর আপেক্ষিক তাপের ব্যাপার দেখলাম। এখন সবগুলা ফর্মুলাকে মার্জ করব, সবগুলা ফর্মুলাকে মার্জ করে আমরা কিছু করার ট্রাই করব। সো চলো সবগুলা ফর্মুলাকে আমরা একটু মার্জ করে কিছু করার ট্রাই করি, বা ম্যাথ করার ট্রাই করি, ম্যাথমেটিক্যাল কনসেপ্টে কতটুকু এটা যাওয়া যায় দেখি। সো এতক্ষণ ধরে যা যা শিখেছি তার মার্জ করে দেখো। একটা হচ্ছে আমরা দেখলাম ডেল কিউ সমান এম এস ডেল টি, আরেকটা হচ্ছে ডেল কিউ সমান এম এল এফ অথবা ডেল কিউ সমান এম এল ভি। যখন ফিউশন হবে তখন এল এফ, যখন বাষ্পীভবন হবে ভেপারাইজেশন হবে তখন ডেল ভি। প্রশ্ন হচ্ছে কোন ফর্মুলা কখন অ্যাপ্লাই করব। দেখো এখানে ডেল টি আছে, বাট এখানে কোনো ডেল টি নেই। ডেল টি বলতে তাপমাত্রার চেঞ্জ, তার মানে যখন তাপমাত্রার চেঞ্জ হবে, তাপমাত্রার চেঞ্জ যখন সংঘটিত হবে তখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর তাপমাত্রা চেঞ্জ যদি না হয় তখন নিচের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অর্থাৎ অবস্থা চেঞ্জ হবে, স্ট্রাকচারে চেঞ্জ হবে, সুপ্ত তাপের ব্যাপারটা চলে আসবে, ল্যাটেন্ট হিটের ব্যাপারটা চলে আসবে, তখন নিচের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তো চলো একটা ম্যাথ করে দেখি তাহলে। এই ধরনের খুবই ফেমাস একটা ম্যাথ। -5 ডিগ্রি সেলসিয়াসের আইসকে 110 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পে মানে ভেপারে রূপান্তর করতে হবে। এতে কি পরিমাণ তাপ শক্তি দরকার, তাপ শক্তি কি পরিমাণ দরকার সেটা হচ্ছে প্রশ্ন। সো -5 ডিগ্রি সেলসিয়াসের আইসকে 110 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প করতে কি পরিমাণ তাপ শক্তি দরকার, এটা হচ্ছে প্রশ্ন। সো এই ধরনের ম্যাথ এক্স্যাক্টলি আমি যেভাবে করাচ্ছি এক্স্যাক্টলি এভাবেই তোমরা করবে। আমি যেভাবে তোমাদেরকে করাচ্ছি এক্স্যাক্টলি এই ম্যাথগুলো এভাবেই করতে হবে। সো দেখো আমরা খুবই সুন্দর একটা পদ্ধতিতে দেখাচ্ছি তোমাকে। ফার্স্ট অফ অল -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ কি হবে, -5 ডিগ্রি সেলসিয়াসের বরফটা আইসটা আমি লিখলাম আইস, 0 ডিগ্রি সেলসিয়াসের আইস হবে, রাইট? ওকে, এরপর 0 ডিগ্রি সেলসিয়াসের আইস 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার হবে, কারণ প্রথমত -5 ডিগ্রি সেলসিয়াসকে হিট দিলে, তাপ শক্তি দিলে সে গরম হতে হতে তাপমাত্রা ইনক্রিজ হতে হতে 0 ডিগ্রি আইস হওয়ার পর তারপর আর তার তাপমাত্রা ইনক্রিজ হবে না, বরঞ্চ স্ট্রাকচার চেঞ্জ হবে, অবস্থার পরিবর্তন হবে, সে আইস থেকে ওয়াটার হবে। এরপর আবার হিট দিলে তারপর সে তাপমাত্রা চেঞ্জ করে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার আসবে। এরপর আবার তাপমাত্রা দিলে 100 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প হবে, ভেপার হবে, এরপর অবস্থা চেঞ্জ, এরপর আবার হিট দিলে দেন 110 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্প হবে। সো এই হচ্ছে তাদের চেঞ্জের স্টেপটা। তো তোমরা এক্স্যাক্টলি এভাবে করেই দেখাবে পরীক্ষা, আমি যেভাবে দেখাচ্ছি। এরপর দেখো -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি চেঞ্জ হয়েছে নাকি হয়নি? তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাহলে কোন ফর্মুলা? তাহলে হচ্ছে Q1 = ms del T, এই ফর্মুলা। তাহলে -5 থেকে 0 হতে Q1 পরিমাণ তাপ লেগেছে। এরপর আবার 0 থেকে 0 হয়েছে, অবস্থার চেঞ্জ, তাহলে কি ডেলটি চেঞ্জ হয়েছে? না, হয়নি। তাহলে কোনটা হবে? যেহেতু বরফ গলে যাচ্ছে LF হবে, তাহলে Q2 = mLF, তাহলে এটা হবে Q2। এরপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হয়েছে? হ্যাঁ হয়েছে, ms del T, সেটা হবে Q3। এরপর আবার 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তার মানে কোনো টেম্পারেচার চেঞ্জ হয়নি, তার মানে সুপ্ত তাপের ব্যাপার চলে আসবে, এবং এটা হচ্ছে ভ্যাপারাইজেশন, সো LV, এটা হবে Q4। এরপর 100 থেকে 110 আবার তাপমাত্রা চেঞ্জ হয়েছে, সো ms del T, তাপমাত্রা চেঞ্জ হলে ms del T, এটা হবে Q5। এই সবগুলা কিউকে যদি আমরা যোগ করে দিই, Q1 Q2 Q3 Q4 Q5 কে সবগুলা কিউকে যদি আমরা যোগ করে দিই, তাহলে বেসিক্যালি আমরা যেটা পাই, সবগুলা তাপমাত্রাকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে Q টোটাল। সো আমরা Q টোটালটা পেয়ে যাচ্ছি, এভাবে করে আমরা Q টোটাল বের করব। প্রশ্ন হচ্ছে ভাইয়া
এস এর মানটা কত? যখন এসটা আইসের জন্য হবে তখন এস এর একটা মান আছে এস আইস, যখন এসটা ওয়াটারের জন্য হবে তখন এস এর একটা মান আছে এস ওয়াটার, যখন এসটা বেপারের জন্য হবে তখন এস এর একটা মান আছে এস বেপার, আবার এলএফ এর একটা মান আছে এলভি এর একটা মান আছে। সো এই পাঁচটা মান অলওয়েজ পরীক্ষায় দেওয়া থাকে না, সো এই পাঁচটা মান আমাদেরকে জানতে হবে। সো আমি তোমাদেরকে এই পাঁচটা মান লিখে দেখাচ্ছি। একটা হচ্ছে এলএফ এর মান, এরপর হচ্ছে এলভি এর মান, এরপর এস আইস এর মান, এস ওয়াটারের মান, এস বেপারের মান। তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কারণ এই ব্যাপারগুলো অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে না। আচ্ছা, এলএফ এর মান হচ্ছে 336 তিনটা শূন্য, এলভি এর মান হচ্ছে 2268 তিনটা শূন্য, এস আইস এর মান হচ্ছে 2100, এস ওয়াটারের মান 4200, এটার মান 2000, এটা 2142 2000, 2142 2000 এই তিনটা এক সিরিয়ালে, আর এখানে লাস্টে তিনটা তিনটা করে শূন্য থাকবে, 336 000 2268 000। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে, এই মানগুলো এখানে বসিয়ে দিবে। সো এক্স্যাক্টলি আমি যেভাবে তোমাদেরকে ম্যাথটা দেখিয়েছি, পরীক্ষা যদি আসে -5 ডিগ্রি আইসকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেপার করতে কত তাপ দরকার এভাবে করে করবে, তাড়াতাড়ি হবে, সহজে হবে। এই আর কি কথা, মনে পেও না ব্যথা। সো এরপর আমরা চলে যাব মোলার তাপ ধারণ ক্ষমতা এবং সিপি সিবি এই ব্যাপারগুলোতে। হ্যাঁ, তার আগ পর্যন্ত হচ্ছে এইটুকু আমাদের আলোচনা।